दो नैना और एक कहानी, थोड़ा सा बादल, थोड़ा सा পানি और এক কাহানি। নমস্কার বন্ধুরা, বান্ধবীতে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আমি এমন একজন গায়িকার কথা বলবো, যিনি তার খ্যাতির একেবারে ঊর্ধ্ব গগনে ছিলেন, যিনি তার খ্যাতির চরম সীমায় ছিলেন। যখন তাকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, যখন তার গলাকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তার গলা থেকে গান কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনায় তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু তার গলা একেবারেই নষ্ট হয়ে যায়। যখন তিনি উন্নতির চরম শিখরে ছিলেন, তখন তাকে সরে যেতে হয় সঙ্গীত জগৎ থেকে। সেই বিষের জ্বালা তিনি এখনো ভোগ করছেন। তার শরীর অকেজো হয়ে গেছে, তার গানের গলা নষ্ট হয়ে গেছে। তিনি বেঁচে আছেন, কিন্তু না বেঁচে থাকার মতোই। সেই সঙ্গীতের জগতে তিনি আর সেভাবে কোনো দিনই ফিরে যেতে পারেননি। কিন্তু কেন তাকে বিষ দেওয়া হয়েছিল? কারা তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন? কারা তার উন্নতিতে এতটা ঈর্ষা করেছিলেন, এতটা হিংসাবোধ করেছিলেন যে তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, তার গলাকে চিরতরে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন? একজন সিভিলিয়ানের স্ত্রী হিসাবে মাঝে মাঝেই বিভিন্ন ভোজসভায় তার আমন্ত্রণ পড়ত। 1866 সালের অক্টোবর মাস থেকে পরের বছরের এপ্রিল মাস পর্যন্ত সত্যেন্দ্রনাথ খুব অসুস্থ ছিলেন। সে বছর ডিসেম্বর মাসের শেষের দিকে গভর্নর জেনারেলের বাড়িতে তিনি সস্ত্রীক আমন্ত্রিত ছিলেন। সত্যেন্দ্রনাথের অসুস্থতার কারণে জ্ঞানদানন্দিনী একাই নিমন্ত্রণ রক্ষা করতে লাট ভবনে যান। কে এই অসাধারণ গায়িকা, যাকে বিষ দিয়ে তার গলার স্বরকে একেবারে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল? আর কেনই বা তার প্রতি এই ধরনের চক্রান্ত করা হয়েছিল? কারা ছিলেন এই চক্রান্তের পেছনে? আসুন আমরা জেনে নিই সেই গায়িকার সম্বন্ধে। তিনি হলেন আমাদের খুব আদরের, ভালোবাসার এবং সম্মানের আরতি মুখার্জি, যার গান আমরা ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছি। এখনও তিনি তেমনই সুন্দরভাবে গান গান, এখনও তার কণ্ঠ সেরকমই আকর্ষণীয়। আরতি মুখার্জি বা আরতি মুখোপাধ্যায়, যার জন্ম হয়েছিল 18 জুলাই 1943 সালে। তিনি একজন ভারতীয় বাঙালি গায়িকা। তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। মূলত তিনি বাংলা, হিন্দি চলচ্চিত্র এবং আধুনিক গান গাওয়ার জন্য বিখ্যাত। তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। আরতি মুখার্জি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাড়িতেই ছোট বয়স থেকেই তার মা তাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি সুশীল বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, পণ্ডিত লক্ষণ প্রসাদ জয়পুরওয়ালা এবং পণ্ডিত রমেশ নাথ কর্ণীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন। আরতি মুখার্জি অল্প বয়স থেকেই ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন। পরবর্তীকালে তিনি মেট্রো মরফি কন্টেস্ট সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনি বিজয়ী হন, যেখানে বিচারকদের মধ্যে ছিলেন অনিল বিশ্বাস, নওশাদ, বসন্ত দেশাই এবং শ্রী রামচন্দ্রের মতো সঙ্গীত পরিচালক। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি 1958 সালে মীনা কুমারীর অভিনীত হিন্দি ছবি সাহারাতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে প্রথম সুযোগ পান, কিন্তু সেই ছবির সঙ্গীত ততটা সফল হয়নি। পরে গার্লফ্রেন্ড, যে ছবির নায়িকা ছিলেন ওয়াহিদা রহমান, সেই ছবিও ফ্লপ হয়। এই ছবি ফ্লপ হওয়ার পরে তিনি বাংলা ছবিতে গান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুযোগ আসে 1962 সালে কন্যা নামে একটি বাংলা ছবির হাত ধরে।
তার অসামান্য গায়কী এবং অতি মধুর কণ্ঠ সবাইকে এতটাই মোহিত করেছিল যে তারা পূর্বের শীর্ষস্থানীয় গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি মনোযোগ হারাতে শুরু করেছিলেন। 60-এর দশকের শেষের দিকে তার কণ্ঠ সন্ধ্যা মুখার্জির পরিবর্তে শীর্ষস্থানীয় অভিনেত্রী সুচিত্রা সেনের নেপথ্য কণ্ঠ হিসাবে প্রথম ব্যবহৃত হয়। 1966 সালে তিনি গল্প হলেও সত্যি ছবিতে গান গেয়েছিলেন, যা সেরা মহিলা নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য বিএফজে পুরস্কার পেয়েছিল। 1976 সালে তিনি ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য পুনরায় পুরস্কারটি পান। তিনি 60-এর দশকের শেষ ভাগে মাধবী মুখার্জি, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজা প্রমুখ অভিনেত্রীদের নেপথ্য কণ্ঠে কাজ করেন এবং অনেকের মতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শিল্পী জীবনের পতনের পিছনে একটি বড় কারণ হিসাবে বিবেচিত হয়। 1976 সালে রাখি অভিনীত ছবি তপস্যায় তিনি দুটি গান গেয়েছিলেন। প্রথম গান বাচ্চে হো তুম খেল খিলোনে এবং কিশোর কুমারের সাথে 2-5-2-3 খুব জনপ্রিয় হয়েছিল। তিনি বাংলা ভাষায় আনুমানিক 15,000 গান গেয়েছেন এবং হিন্দি সহ অন্যান্য ভাষার গানেও নিজের কৃতিত্বের ছাপ রেখে চলেছেন। তিনি 1970-এর দশকে সাফল্য অব্যাহত রাখেন, যা তাকে বলিউডে ফিরে আসতে অনুপ্রাণিত করেছিল। 1983 সালে আর.ডি. বর্মন, যিনি বাঙালি গায়ক কুমার শানু, অভিজিৎ এবং অ্যান্ড্রু কিশোরের পরামর্শদাতা ছিলেন, মাসুম ছবিতে শাবানা আজমির কণ্ঠে তাকে দো নয়না অর এক কাহানি উপহার দেন। গানটি একটি চার্ট বাস্টার ছিল এবং এখনও গাওয়া হয়। এটি 1983 সালে সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। তার জনপ্রিয় ভাণ্ডারগুলির মধ্যে রয়েছে এক বৈশাখে দেখা হলো দুজনার, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, যা যা বেহায়া পাখি জানা, তোমার তখন 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। এছাড়াও তার কৃতিত্বের জন্য বেশ কয়েকটি নন ফিল্মি গানও রয়েছে। তিনি বেশ কিছু হিন্দি কম্পোজিশনেও তার কণ্ঠ দিয়েছেন। 1957 সালে স্কুলে থাকাকালীন তিনি মুম্বাইতে অনুষ্ঠিত সর্বভারতীয় মার্ফি মেট্রো সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছিলেন। আরতি মুখার্জি বাংলা ছবি সুবর্ণরেখা এবং হিন্দি ছবি অঙ্গুলিমাল দিয়ে চলচ্চিত্রে তার সঙ্গীত যাত্রা শুরু করেন এবং তারপর থেকে বাংলা, ওড়িয়া, মণিপুরি, অসমিয়া, হিন্দি, গুজরাটি, মারাঠি এবং অন্যান্য ভাষায় হাজার হাজার গান গেয়েছেন। চলচ্চিত্র ছাড়াও আরতি মুখার্জি অ্যালবাম এবং রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির টেলিভিশন ও মঞ্চে লাইভ পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করেছেন। ঠুমরি, ভজন, টপ্পা, তারানা এবং গজলের মতো বিভিন্ন ধারার সঙ্গীতে তার বহুমুখিতা দেখা যায়। তিনি ভারত এবং সারা বিশ্বে ব্যাপকভাবে তার গান পারফর্ম করেছেন। তিনি জীবনে বহু স্বীকৃতি পেয়েছেন, যেমন বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড 1965 সালে সেরা মহিলা গায়কের জন্য এবং তারপরে বারবার তিনি এটি অর্জন করেন। গীত গাতা চল গানের জন্য সুর সিঙ্গার সংসদের মিয়ান তানসেন পুরস্কার পান। তার গুজরাটি ছবির গানের জন্য টানা 3 বছর গুজরাট রাজ্য সরকারের পুরস্কার পান। উড়িষ্যা সরকারের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2015 সালে পান। টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2016 সালে পান। শ্রেষ্ঠ নারী নেপথ্য গায়িকা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শেখর কাপুরের মাসুমের দো নয়না গানের জন্য শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সেরা ফিমেল প্লেব্যাক অ্যাওয়ার্ড ছুটির ফাঁদের জন্য 1976 সালে পুরস্কারটি পান। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সেরা মহিলা প্লেব্যাক পুরস্কার 1967 সালে গল্প হলেও সত্যির জন্য পান।
আরতি মুখোপাধ্যায় স্বর্ণযুগের এমন একজন কিংবদন্তি গায়িকা, যার গানের ধারা সবসময় বাঙালি শ্রোতাদের হৃদয়ে গাঁথা থাকবে। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, নির্মলা মিশ্রের মতো কণ্ঠশিল্পীদের গাওয়া চিরসবুজ গানের সুবিশাল ভাণ্ডার বাঙালি শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে এবং ১৯৫০-এর শেষ দিক থেকে প্রায় ৫ দশক ধরে স্বর্ণযুগের গানের সম্মোহন থেকে তাদের বিচ্ছিন্ন করতে পারেনি। আমরা যখন খুব আবেগপ্রবণ হয়ে পড়ি, সঙ্গীতই আমাদের হৃদয়ে শুশ্রূষা করে। আরতি মুখোপাধ্যায়ের সুমধুর পরিবেশনা সেই কাজটাই করেছে সবসময়। কোথায় হারিয়ে গেলেন তিনি? ১৯৪৩ সালের ১৮ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন আরতি মুখোপাধ্যায়। তার পরিবার ছিল সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ। কলকাতায় চলে আসার পর যৌথ পরিবারে বেড়ে ওঠেন তিনি। অল্প বয়সেই বাবাকে হারান। তার মা খুব ছোটবেলাতেই তাকে গান বাজনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সুশীল ব্যানার্জি, ওস্তাদ মোহাম্মদ শাগিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, পণ্ডিত লক্ষণ প্রসাদ জয়পুরওয়ালা এবং পণ্ডিত রমেশ নাথ কার্নি সহ বিভিন্ন গুরুদের সান্নিধ্যে শাস্ত্রীয় সঙ্গীত শেখেন আরতি মুখোপাধ্যায়। ১৯৫৫ সালে যখন তার ১৪-১৫ বছর বয়স, সুশীল ব্যানার্জি তাকে অল ইন্ডিয়া মিউজিক ট্যালেন্টে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। সেই প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন প্রখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য এবং আরতি মুখোপাধ্যায়ের পরিবেশনায় তিনি এতটাই মুগ্ধ হন যে সুশীল ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে তৈরি মামলার ফল ছবিতে আরতি তার সঙ্গে গান গাইতে আগ্রহী কিনা। ঐতিহ্যবাহী মেট্রো মার্ফি সঙ্গীত প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন আরতি। সারা ভারত থেকেই প্রতিযোগীরা অংশ নিয়েছিল সেখানে। বিচারকদের আসনে ছিলেন অনিল বিশ্বাস, নৌশাদ, বসন্ত দেশাই এবং শ্রী রামচন্দ্র সহ হিন্দি ছবির গানের জগতের বিশিষ্ট ব্যক্তিরা। সেই প্রতিযোগিতায় সেরা ট্রফি জিতে নেন আরতি মুখোপাধ্যায় এবং ১৯৫৮ সালের সিনেমা সাহারায় প্লেব্যাক শিল্পী হিসাবে প্রথম ব্রেক পান। এরপর বাংলা সিনেমায় নিজের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি এবং ১৯৬২ সালে কন্যা নামে একটি বাংলা সিনেমায় প্রথমবার গান করেন। তার আকর্ষণীয় সুরেলা কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছিল শ্রোতাদের হৃদয়ে। গানটি ছিল একটি ল্যাটিন প্রবাদের অংশের মতো, ভেনি ভেদি ভিসি, আমি এসেছি, আমি দেখছি, আমি জয় করেছি। ৬০-৭০-এর দশকে বাংলা ছবির মুখ্য অভিনেত্রীদের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখার্জি, অপর্ণা সেন, তনুজা, শর্মিলা ঠাকুর, দেবশ্রী রায় এবং আরও অনেকেই সেই তালিকায় ছিলেন। ৭০-এর দশকে আশা ভোসলে এবং আরতি মুখোপাধ্যায় বাংলা গানের জগতে সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হয়ে উঠেছিলেন। আরতি মুখোপাধ্যায় যে কোনো ঘরানার গান গাইতে পারতেন, ঠুমরি থেকে শুরু করে ভজন, টপ্পা, তারানা এবং গজল। ভারত এবং সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয় তার গান, কিন্তু তার দীর্ঘ কর্মজীবনে প্রায়ই তাকে সমসাময়িক শিল্পীদের কাছে হেনস্থার শিকার হতে হয়। তার গানের বিপুল সম্ভার এবং জনপ্রিয়তা অনেক শিল্পীকেই অস্বস্তি বোধ করাতেন। তিনি কখনোই গানের জগতের রাজনীতি নিয়ে কথা বলতে চাননি, কিন্তু বিভিন্ন ঘটনা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তিনি একবার বলেছিলেন, আমি তখন মুম্বাইয়ে স্ট্রাগল করছিলাম। আমি এখনও ঠিক জানি না কে আমার খাবারে কি মিশিয়ে দিয়েছিল। হঠাৎ একদিন আমি খুব অস্বস্তি বোধ করতে থাকি, আমার পা দুটো ফুলে যায় এবং আমি ব্যথায় নড়তে পারছিলাম না। সেই অবস্থায় ডাক্তারের কাছে যাই। ডাক্তার তৎক্ষণাৎ আমার পাকস্থলী ওয়াশ করেন এবং বলেন যে কেউ আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। আমার পায়ে যে ব্যথা শুরু হয়েছিল তখন আজও তা আমাকে কষ্ট দেয়। আমি একটানা বসে রেওয়াজ করতে পারি না।
কেরিয়ারের প্রথম দিকে গীতিকার সুবীর হাজরার সঙ্গে পরিচয় হয় তার, এবং এই জুটি তখন তোমার ২১ বছর বোধহয়, আয়নাতে মুখ দেখব না, বহু পথ ভেঙে, এসো না গল্প করির মতো চমৎকার দীর্ঘজীবী চার্টবাস্টার তৈরি করেছিল। প্রেমে পড়ে দুজনে বিয়েও করেছিলেন। সুবীর হাজরা ছিলেন বহুমুখী প্রতিভা, যিনি বহু চিত্রনাট্যও লিখেছিলেন এবং সেই সময়ে সত্যজিৎ রায়কে অ্যাসিস্টও করেছিলেন। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি আরতি বুঝতে পারেন সুবীরবাবু খুব পজেসিভ এবং তাকে কোনো জায়গা দিতে রাজি নন। সম্পর্ক তাকে দমিয়ে রাখছিল। এই সময় তার পরামর্শদাতা এবং সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত তাকে বোম্বেতে চলে যাওয়ার পরামর্শ দেন। বাংলায় তখন তার পেশাগত জীবন তুঙ্গে, কিন্তু তাকে ঝুঁকি নিতে হয়েছিল। সুবীর হাজরার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আরতি মুখোপাধ্যায় অবশেষে বম্বে যাওয়ার সিদ্ধান্ত নেন। গীত গাতা চল ছবির মাধ্যমে হিন্দি সিনেমার জগতে তার জনপ্রিয়তা বেড়ে যায়। মাসুম ছবিতে আর.ডি. বর্মনের সুরে গান করে তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। তপন সিনহা সাগিনা মাহাতোর জন্য ছোটি সি পাঞ্চি নামে যে গানটি তৈরি করেছিলেন, সেটিও গেয়েছিলেন আরতি মুখোপাধ্যায়। ৫ বছর পর তিনি গুজরাটি মুনিম পরিবারের একজনের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন। তার ছেলে সোহমকে পণ্ডিচেরির অরবিন্দ আশ্রমে পাঠিয়ে দেন। তার প্রতিভা থাকা সত্ত্বেও ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রায়শই তার পেশাগত জীবন নিয়ে খুব বিরক্ত বোধ করতেন। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল যে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের মতো ব্যক্তিত্বরাও বিভিন্ন সময়ে তার কেরিয়ার নষ্ট করতে তৎপর হয়েছিলেন। উদাহরণস্বরূপ, আরতি মুখার্জি আনন্দ আশ্রম ছবির জন্য শ্যামল মিত্রের সঙ্গে একটি ডুয়েট গান গেয়েছিলেন, কিন্তু পরে যখন অ্যালবামটি প্রকাশিত হয়েছিল তখন তিনি আবিষ্কার করেছিলেন যে তার বদলে গানটি গাওয়ানো হয়েছে প্রীতি সাগরকে দিয়ে, এবং কেউ তাকে একথা জানানোর প্রয়োজন মনে করেননি। একবার আশা ভোসলে আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে আর.ডি. বর্মনের চুক্তি আটকাতে চেয়েছিলেন। আবার তার সঙ্গে গান গাইলে বাপি লাহিড়ীকে ভয়ানক পরিণতির হুমকিও দেয়া হয়েছিল। এই সমস্ত ছোটখাটো ঘটনা ও সমস্যাগুলো তার জীবনে গভীর দাগ রেখে যায় এবং ভালো থাকার জন্য পেশাদার সঙ্গীতের জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এখন ছেলে সোহমের সাথে মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে থাকেন এবং ছেলের সঙ্গেই গান বাজনার যাবতীয় আবেগ ভাগ করে নেন। সোহম ইতিমধ্যেই একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী হিসেবে নিজের সুনাম তৈরি করেছেন। সে তার বাঁশি এবং পিয়ানো সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে তার দক্ষতা রয়েছে। সবকিছু থেকে সরে এসে এমন নিভৃতে তার সাধনা চালিয়ে যাচ্ছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়। তখন তোমার ২১ বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তার সিগনেচার গানের মতোই তার কণ্ঠ শুনে মনে হয় তিনি আজও পাটভাঙা শাড়িতে লজ্জা জড়ানো অষ্টাদশী, যার প্রেমে বারবার পড়া যায়, যার কণ্ঠের জাদুতে আমরা চিরমুগ্ধ। তিনি আরতি মুখোপাধ্যায়। লতা মঙ্গেশকর আশা ভোসলের নামের পরে নয়, বরং সমকক্ষ হিসাবে বসতে পারে আরতি মুখোপাধ্যায়ের নাম। কিন্তু জীবনে বারবার আঘাত পাওয়া, তার সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে নেওয়া, আর সংসারের চাপে কিংবদন্তি আরতি মুখোপাধ্যায় দীর্ঘ সময় রয়ে গেলেন আড়ালে। বাংলা গানের দুই স্তম্ভস্বরূপ সন্ধ্যা মুখোপাধ্যায় আর আরতি মুখোপাধ্যায়। ১৯৪৩ সালের ১৮ জুলাই তার জন্ম। আরতির ডাকনাম আলো। গানের হাতেখড়ি মায়ের কাছেই। বাবা মনোরঞ্জন মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত সাধক, সঙ্গে অর্গ্যান এবং হারমোনিয়াম বাজাতেন খুব সুন্দর। মায়েরও গানের গলা খুবই ভালো। ঠাকুমা, কাকা, পিসিদের মধ্যে হৈ হৈ করে তার বেড়ে ওঠা। গানের বাড়ি ছিল, কিন্তু কেউই প্রফেশনালি গানের জগতে যুক্ত ছিলেন না।
ভালোবাসি তাই গাই, এই ছিল তাদের বাড়ির মূল ব্রত। কিন্তু খুব ছোট্টবেলায় বাবা মারা যাবার কারণে আরতির জীবনে বড় আঘাত নেমে আসে। যদিও মা, ঠাকুমা, দিদিমা সে অভাব কোনোদিনও বুঝতে দেননি আরতিদের ৭ ভাই বোনকে। একবার তো দিদিমা আলোকে পুজোর সময় ৩০০ টাকা দিয়ে তানপুরা কিনে দেন। তখনকার দিনে ৩০০ টাকা তানপুরা মানে বিরাট ব্যাপার। খুব দামি ছিল সেই তানপুরা। গানের মাস্টারমশাই আসতেন আলোকে গান শেখাতে। মাস্টারমশাই সুশীল বন্দ্যোপাধ্যায় আরতিকে প্রথম নিয়ে গিয়েছিলেন গানের প্রতিযোগিতায়। চেতলার আদি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা, মুরারির সঙ্গীত সম্মেলন আজও বিখ্যাত। সেই আসরেই আরতিকে গাইতে আনেন তার মাস্টারমশাই। নির্মলা মিশ্রের মেজদা মুরারি মোহন মিশ্র ছিলেন সে যুগের বিখ্যাত গায়ক। মুরারি মোহন গানে নাম করেও অল্প বয়সেই প্রয়াত হন, তাই তার নাম অনুসারে তার সঙ্গীত রত্ন পিতা চেতলাতে শুরু করেন মুরারির সঙ্গীত সম্মেলন। মেজদার নামে এই প্রতিযোগিতায় নির্মলা মিশ্র গান গেয়ে বিজয়িনী হন। শুধু নির্মলাই নন, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা সবার শুরু এই প্রতিযোগিতায় গান গেয়ে বিজয়িনী হয়ে। সেই সময়কার ছবিও ছিল ৩ জন, আরতি, নির্মলা, হৈমন্তী একসাথে ন্যাড়া মাথায় দাঁড়িয়ে। গরমে তখন বাচ্চাদের মাথা ন্যাড়া করে দেওয়া হতো। সেই ছবি দেখে আজও হাসেন ৩ গায়িকা। বয়স বাড়লেও ৩ জনের বন্ধুত্ব ছিল অটুট। এই সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীতে ছিলেন স্বনামধন্য শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। তিনি আরতির গান শুনে সিনেমায় প্লেব্যাকের সুযোগ দেন। মামলার ফল ছবিতে বিখ্যাত সুরকার রবীন চট্টোপাধ্যায়ের হাত ধরেই আরতির প্রথম প্লেব্যাক। সে সময় রবীন চট্টোপাধ্যায়ের বড় নাম। সুচিত্রার লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বেশিরভাগ হিট গান রবীন চট্টোপাধ্যায়ের সুরেই। এছাড়াও ওস্তাদ মোহাম্মদ শাগির উদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, পণ্ডিত লক্ষণ প্রসাদ জয়পুরওয়ালা এবং পণ্ডিত রমেশ নাথকর্ণীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন আরতি। পরে অল ইন্ডিয়া মেট্রো মার্ফি কন্টেস্ট জেতেন আরতি মুখোপাধ্যায়। খুব অল্প বয়সের মধ্যেই আরতির গান জনপ্রিয় হয়ে গেল মানুষের মুখে মুখে এবং অচিরেই মহানায়িকা সুচিত্রা সেনের লিপে গান গাইবার সুযোগ পেলেন আরতি মুখোপাধ্যায়। চমকে দিলেন আরতি সবাইকে। সুচিত্রা সেন অভিনীত ফারিয়াদ ছবিতে যতই আশা ভোসলে ক্যাবারে গানে ঝড় তুলুন, আরতির কণ্ঠে সুচিত্রার লিপে সে আমার বুক ভরানো ছোট্ট একটা চিঠি মন কাঁদিয়ে দিল দর্শকদের। পরে হার মানাহার ছবিতে সুচিত্রা আরতি জুটিকে আমরা পেয়েছি। তবে এর আগেই আরতি গান গেয়ে ফেলেছেন তনুজার লিপে মাধবী মধুপে হলো মিতালি। ১৯৬৬ সালে আরতি গল্প হলেও সত্যি ছবিতে গান গেয়ে সেরা মহিলা নেপথ্য কণ্ঠশিল্পীর BFJ পুরস্কার পান। পরে ১৯৭৬ সালে ছুটির ফাঁদে ছবিতে অপর্ণা সেনের লিপে গেয়ে আবারও BFJA পুরস্কার পান। এক বৈশাখে দেখা হলো দুজনায়। গাইতে সুপ্রিয়া দেবীর কণ্ঠ অনুযায়ী নিজের গলা মোটা করে গান করেন আরতি। সুধীন দাশগুপ্ত এক ঝাঁক বাচ্চাদের নিয়ে ছবিতে সুর দিলেন হংসরাজ। সেখানেও মাস্টার অরিন্দম গাঙ্গুলির লিপে আরতি হিট। বাংলার লোকগানকে মূল ধারায় এনে ফেলেন হংসরাজ। অন্যদিকে আরতির গান হিট হয়ে গেল তারকেশ্বরে বাঁক নিয়ে পথ হাঁটা ভক্তদের মধ্যেও। সন্ধ্যা রায়ের লিপে আজ তোমার পরীক্ষা ভগবান গানে কেঁপে উঠল সারা বাংলা। একটা ধর্মীয় ছবির গানে গায়ে কাঁটা দিয়ে উঠল সবার। নিতা সেনের সুরে বাবা তারকনাথে আরতির গান ছাড়া আজও শিবরাত্রি সম্পূর্ণ হয় না। পরের যুগে দেবশ্রী, শতাব্দী, মুনমুন, ইন্দ্রাণী সবার লিপে গেয়েছেন আরতি। তবে সবথেকে যে নায়িকার লিপে বেশি গেয়েছেন আরতি, তিনি ময়না, তিলোত্তমা, সুমিত্রা মুখোপাধ্যায়। যদি নাই বা থাকি কাছে, ওগো বকুল তুমি ফুটো। আরতি আজ বলেন,
শুধু রাইমা সেনের লিপে একটা গান গাইতে চাই, তাহলে সুচিত্রা সেন, মুনমুন সেন, রাইমা সেন ৩ প্রজন্মের লিপেই আমার গান গাওয়া সার্থক হবে। নচিকেতা ঘোষ আফ্রিকান মিউজিকে বাংলা গান আরতিকে দিয়েই গাওয়ান। জলে নেমো না থেকে বন্য বন্য এই অরণ্য ভালো। ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে কলাবতী রাগের বিস্তার গিয়ে তাক লাগিয়ে দেন আরতি। সেই গান শুনেই বম্বের তারাচাঁদ বারজাটিয়া বললেন, আরতি জি আপকো বম্বে জানা হি পড়েগা। প্রথম হিন্দি ছবির প্লেব্যাক সওদাগর ছবিতে। এদিকে আরুতের গান শুনে তাকে সুবর্ণরেখার নায়িকা করতে চাইলেন ঋত্বিক ঘটক, কিন্তু গানটা যাতে নষ্ট না হয় তাই ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে নায়িকা হবার অফার ফিরিয়ে দেন আরতি। সেই রোল করলেন মাধবী মুখোপাধ্যায়। সুবর্ণরেখা থেকেই আরতি মাধবীর বন্ডিং। দুজনের জার্নি শুরু হয় এক ছবি দিয়ে। আরতি হলেন দেবব্রত বিশ্বাসের ছাত্রী। ঋত্বিক ঘটক তার যুক্তিতক্ক গল্পতে এবার আরতিকে দিয়ে গাওয়ালেন রবীন্দ্রসঙ্গীত। রবি গানে এমন সাহসী পদক্ষেপ আগে হয়নি। আরতি কণ্ঠে নূতন প্রাণ পেল আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। আবার শঙ্খবেলা ছবিতেও মাধবীর লিপে আরতি গাইলেন, জানি নে কিছুতে কেন যে মনও লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, যেন বর্ষার আগমনী সুর। হিন্দিতে রবীন্দ্রসঙ্গীতের বেশেক অ্যালবামেও আরতি বেস্ট সেলার, যার রেকর্ড করার আগে এইচএমভি বলেছিল লতা গাইবেন, কিন্তু আরতি গেয়ে বেস্ট সেলার করে দেন। প্রথম স্বামী গুণী ছিলেন, কিন্তু পেস দিতেন না, দম বন্ধ হয়ে আসত। গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে, আমরা দুজনে কখন গিয়েছি সরে, ফুলঝুরি থেকে ফুল ঝরে গেলে মালা কিসে গাঁথা হয়। আরতির প্রথম স্বামী তখন তোমার ২১ বছর বোধহয় গানের গীতিকার সুবীর হাজরা। সুবীরের লেখা গানের কথা মিলে যায় আরতির জীবনের সঙ্গে। আরতির আরও অনেক সুপারির গানের গীতিকার তিনি। আয়নাতে মুখ দেখব না, তোমার ঘরের পুতুলগুলো আমার থেকেও দামি। আরতিকে দামি পুতুল করেই রাখতে চেয়েছিলেন সুবীর হাজরা। শুধু গান লেখা নয়, সত্যজিৎ রায়ের সহকারী হিসাবেও কাজ করেছেন সুবীর। উত্তম মাধবীর ছদ্মবেশী ছবির চিত্রনাট্যকারও তিনি। আরতি বলেছিলেন তার প্রথম বিয়ে নিয়ে, আমি ওর গুণের প্রেমেই পড়েছিলাম, কিন্তু বৈবাহিক জীবনে উনি আমায় এতটুকু পেস দিতেন না, সব তাতেই হস্তক্ষেপ করতেন। হ্যাঁ, আমাদের দুজনের জুটি তখন বাংলা গানে হিট, সব রেকর্ড হিট, তবু আমার দম বন্ধ হয়ে আসতো। আমি কি শাড়ি পরে ফাংশনে যাব, কোন ফাংশন নেব বা বম্বের রেকর্ডিং নেব কিনা সব উনি আদেশ দিতেন। আমি তবু সংসার সামলে বম্বের অফার নিতাম, কিন্তু শেষ অবধি আর থাকা গেল না। গানেও তার ছাপ পড়তে লাগলো। সুধীন দাশগুপ্ত বললেন, তুই বম্বে চলে যা। চলে গেলাম লক্ষ্মীকান্ত, প্যারেলাল আর আর.ডি. বর্মনের অফার পেয়ে। কঠিন সময় ছিল সেটা। ডিভোর্সের পর ৫ বছর একাই ছিলেন আরতি, কিন্তু আরতির মা চাইতেন মেয়ের একটা সংসার হোক। আবার বিয়ে করেন মুনিম পরিবারে। গুজরাতি পরিবারের বউ হন বাঙালি আরতি, কিন্তু শ্বশুরবাড়ির সলিসিটারি ফার্ম। মুনিম পরিবারের বউ হওয়া তাই ভাগ্যের ব্যাপার নাকি। কলকাতার শিল্পী মহল মুনিমদের তারিফ করত আরতির কাছে। বিয়ের পরপরই হলো ছেলে সোহম, কিন্তু শ্বশুরবাড়িতে ছিল নানান শর্ত। ছেলেকে পণ্ডিচেরিতে অরবিন্দ আশ্রমে রেখে মানুষ করতে হবে, সেটাই মুনিমদের রীতি। ছেলে মানুষ করা আর শ্বশুরবাড়ি সামলাতে গিয়ে একের পর এক গানের চুক্তিভঙ্গ হতে লাগলো আরতির। স্বামী মিস্টার মুনিম ছিলেন খুব সাপোর্টিভ, কিন্তু পরিবারের মিথ তিনি ভাঙতে সক্ষম ছিলেন না। একবার বম্বে, একবার কলকাতা, আবার পণ্ডিচেরি, ডেলি প্লেনে ট্রেনে যাতায়াত করতে করতে কাহিল হয়ে পড়তেন আরতি।
আর.ডি. বর্মনের রেকর্ড কোনো মতে সেরে ছুটে যেতেন পণ্ডিচেরিতে মায়ের পথ চেয়ে বসে থাকা ছোট্ট সোহমের কাছে। ঘরভাঙা আরতির তখন গানের থেকে স্বামীর ভালোবাসা আর ছেলের মা ডাকে বেশি বুকটা আকুল হতো। তাই নিজের গানের জগৎকে গুড বাই জানাতে শুরু করলেন তিনি। বাঙালিরা পণ্ডিচেরিতে ঘুরতে গেলে কেউ হয়তো খেয়াল করতেন চুড়িদার পরে হেঁটে যাচ্ছেন আরতি মুখার্জি। ভক্তদের প্রতি মৃদু হেসে ছেড়ে আসা জগৎকে এড়িয়ে যেতেন আরতি। মধ্য গগনে যখন আরতির কেরিয়ার, তখন গান থেকে একেবারেই অন্তরালে চলে গেলেন তিনি, পুরোপুরি মুনিম ঘরণী। অনেকটাই আজ তার আফসোস, ভালো কত কাজ করা হলো না। যা ট্যালেন্ট, যা কোকিল কণ্ঠ তার ছিল, তার মূল্য তিনি পেলেন না। বম্বেতে লতা আসা জামানায় আঞ্চলিক শিল্পীর সুযোগ পাওয়া বড়ই মুশকিলের, কিন্তু কয়েকটা গান গেয়েই আরতি বম্বেতে নাম করে ফেললেন। গীত গাতা চল থেকে শেখর কাপুরের মাসুমে দো নয়না অর এক কাহানি, সেরা গায়িকার ফিল্মফেয়ার পুরস্কার লাভ। এই ফিল্মফেয়ারই যেন আরতির জীবনে কাল হলো। বম্বেতে সুযোগ কমতে লাগলো। বালুচরী বাংলা ছবির হিন্দি রিমেক রাখি গুলজার অভিনীত তপস্যা ছবিতে আরতির দুটো গান বাচ্চে হো তুম খেল খিলোনে আর কিশোর কুমারের সাথে দো পাঁচ দো তিনকে খুব জনপ্রিয় হয়েছিল। একটা সময় আরতি মুখোপাধ্যায়ের নামের পাশে বম্বে লেখা হতো, ঠিক যে সম্মান হেমন্ত কুমার মুখোপাধ্যায় পেতেন। যদিও শ্রোতারা বলতেন আরতি বাংলার, বোম্বের তকমা তার লাগে না। এত নাম করে ফেলেন চটজলদি যে তার শত্রুও বেড়ে যায়। বাংলা ছবি আনন্দ আশ্রমে আরতি গাইলেন, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, শ্যামল মিত্রের সঙ্গে ডুয়েট, অথচ বম্বেতে সেই গান ওপরতলার চাপে হয়ে গেল শ্যামল মিত্র আর প্রীতি সাগর। সেই গান হিট হয়নি বাংলার মতো। বম্বেতে তখন স্ট্রাগল করছেন আরতি। হঠাৎ তার শরীর খারাপ, হসপিটালে পেট থেকে পাওয়া গেল বিষ। কে যেন তার খাবারে মিশিয়ে দিয়েছিল বিষ তার গলা নষ্ট করতে, অন্তত তাই বলে চললেন আরতি। বিষের সাইড এফেক্টে পা ফোলা রোগ ধরল আরতির, জানিয়ে তিনি আজও ভুগছেন। আর.ডি. বর্মনের সঙ্গে বহু চুক্তি তার ভেঙে গেছে আশা ভোসলের কারণে, সেসব গান আশাই গেয়েছেন। আবার লতাও অনেক গানে আরতির আগে সুযোগ পেয়েছেন। বাপি লাহিড়ী তখন তোমার ২১ বছরের পর আরতিকে সে অর্থে নেননি আর ওপর মহলের চাপে। এসব তো হয়েই থাকে, কিন্তু নানা ঘাত প্রতিঘাতে আরতির অমন সুন্দর গলা নষ্ট হয়ে গেল। তখন লেট 90s, সিপিএম পার্টির জামানা। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, সুভাষ চক্রবর্তী আর বুদ্ধদেব ভট্টাচার্যরা শুরু করেন বাংলা সঙ্গীত মেলা। তখন রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ ও ওই চত্বরটুকুতেই হতো এই মেলা, কিন্তু সমস্ত নামজাদা শিল্পীর লিস্টে আরতি মুখার্জি সহ অনেকে। বিজ্ঞাপনে আরতির নামেই সেদিন রবীন্দ্র সদন হাউসফুল। সবার মুখে আরতির নাম। একে একে সব শিল্পী আসছেন, গাইছেন। মঞ্চে সনৎ সিংহ, অজিত পাণ্ডে, অধীর বাগচি, উষা উদ্ধব, কিন্তু আরতির দেখা নেই। সঞ্চালক দেবাশিস বসু ঘোষণা করলেন, আর কিছুক্ষণের অপেক্ষা, আরতি মুখার্জি আসছেন। কোথায় আরতি? রাজ্যের ৯টা হতে চলল। দর্শকেরা উত্তেজিত। শেষ অবধি ঘোষণা হলো আরতিদি অসুস্থ, আসতে পারেননি। আর কোনো শিল্পী গাইবেন না দেখেই সারা রবীন্দ্রসদন সেদিন ফাঁকা হয়ে যায় রাগে দুঃখে। টিকিট ছুঁড়ে ফেলতে ফেলতে বেরিয়ে এলো দর্শকের ভিড়। না, আসেননি আরতি। সে সময় থেকেই যেন আরতি নিজের গানের জগতের দরজা দর্শকদের জন্য বন্ধ করে দিয়েছিলেন। পরে কিছু ফাংশনে গাইলেও সেই আগের গলার টান ছিল না। একবার তো লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত এক টিভি শোতে আরতি গাইতে এলেন। তিনি আদতে গাননি। সব পুরনো গানের রেকর্ড বাজল এবং আরতি নিজের গানেই লিপ মেলালেন। একজন কিংবদন্তি শিল্পী কিভাবে ক্ষয়িষ্ণু হয়ে গেলেন।
যে সময় লতা আশা বেশি বয়সেও কণ্ঠ সতেজ রেখেছিলেন বা রেখেছেন, তার বহু আগেই আরতি নিজের কণ্ঠ হারিয়ে ফেলেছেন। রোগভোগে হারিয়ে গেছে সেই কণ্ঠ। সবারই একটা সময় থাকে। আরতিরও হয়তো অতটুকুই সুবর্ণ সুযোগ ছিল। সবটাই কি জলে গেল, তা মনে করেন না আরতি। কারণ তার একমাত্র পুত্র সোহাম মুনিম সিতারে, পিয়ানো, বাঁশিতে দক্ষিণের পরিচিত নাম। সলিসিটার পরিবারের ছেলে, তার কেরিয়ার গড়েছে মায়ের পথেই। এর চেয়ে বড় প্রাপ্তি একজন মায়ের কাছে কি হতে পারে? মুম্বাইয়ের খাড় এলাকার শান্তি সদনে তার ছতলার ফ্ল্যাটে এখন থাকেন আমাদের আরতি মুখোপাধ্যায়। ছেলে প্রতিবার মায়ের জন্মদিনে কেক আনেন। গানের জগৎ ছেড়েছেন, কিন্তু গানকে ছাড়েননি আরতি। গানের রেওয়াজ আজও রোজ করেন পুজো করার মতোই। ছেলে সোহমকে ঘিরেই নিজের স্বপ্নগুলো দেখেন। তবে করোনা আবহাওয়া মিটেছিল যখন কলকাতায় এসে আরও কিছু অসম্পূর্ণ গান রেকর্ড করতে চেয়েছিলেন আরতি। নিজের জন্মদিন উদযাপন নিয়ে বললেন, এখন কিসের উৎসব? সারা পৃথিবী আজ যেখানে মৃত্যু পথযাত্রী, সেখানে নিজের জন্য আনন্দ করা কি মানায়? বড়জোর কেক কাটতে পারি, এর বেশি কিচ্ছু নয়। তখন করোনার সময় চলছিল। কিন্তু একজন জীবন্ত কিংবদন্তি শিল্পীর মূল্যায়ন যেন তিনি নিজেও করতে পারলেন না, না পারল সঙ্গীত জগৎ। আরতি ভক্তরা আরতির দ্বিতীয় বিবাহকেই তার গানের বাধা বলে দাবি করে থাকেন। ভক্তদের মতে মুনিম পরিবার অনেক বড় পরিবার হতেই পারে, কিন্তু ক্ষণজন্মা কিংবদন্তি আরতি মুখার্জি তার চেয়েও অনেক বড়। আর 5 জন গৃহবধূর মতোই তাহলে শেষ হয়ে গেল এক গান্ধর্বীর গানের স্বপ্ন। নিজের কণ্ঠ তার সঙ্গে বেইমানি করল, নাকি সুরকার গীতিকারদের অভাবেও আরতির চাহিদা কমে গেল? যদিও যখন তার চাহিদা তুঙ্গে, তখনই নিজের দরজা বন্ধ করে দিয়েছেন আরতি। ছেলের মুখটাই মা আরতির বারবার মনে পড়েছে। মেয়েরা কি নিজেই নিজের অবলম্বন হতে পারে না? মাতৃত্ব হয়তো সবকিছুর থেকে বড়, তাই হয়তো সেই পথেই গেছেন আরতি। আরতি বললেন, আসলে কি জানেন, আমি কোনোদিনই নিজের প্রচার করে উঠতে পারিনি। পদ্মা নদীর মাঝি নাটকে একদিন 35টা গান রেকর্ড করেছিলাম, সে কথা কজন জানেন? লতা মঙ্গেশকর, আশা ভোসলের জামানায় মুম্বাই নগরীতে গান গেয়ে যে বাঙালি গায়িকা সারা ভারতের নজর কেড়ে নিয়েছিলেন, তিনি আরতি মুখোপাধ্যায়, যার কণ্ঠ তার আগেই জয় করেছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা। বাংলা ছবির প্লেব্যাকে আরতি যেন সত্যি কোকিলকণ্ঠী। বম্বেতে বাংলার এই কোকিল কণ্ঠ হিট হতেই বম্বের কোকিল কণ্ঠীদের যেন ভিত নড়ে যাবার উপক্রম হলো। সেসব দিন আজও ভুলতে পারেননি আরতি মুখোপাধ্যায়। তিনি আমাদের বাঙালিদের গর্ব। কিন্তু বম্বেতে, এমনকি কলকাতাতেও কতটা সম্মান পেয়েছেন তিনি। লতা মঙ্গেশকরের প্রয়াণে আরতির মন ভারাক্রান্ত। তবু সব না পাওয়া যে ভুলে থাকাও যায় না। মনের আগল খুললেন আরতি মুখোপাধ্যায়। বম্বের কন্টেস্টেই লতাজি, আশাজি সবাই এসেছিলেন গান শুনতে। আমি তখন ভীষণ ছোট। গান গেয়ে কাকা পিসিদের কোলে ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের বাড়িটা ছিল একদম সাংগীতিক পরিবার। আমার মাও ছিলেন ভীষণ গানভক্ত। মাও আমার সঙ্গে যেতেন। আমি গান গেয়ে ঘুমিয়ে পড়েছি দর্শক আসনে। হঠাৎ শুনলাম আশাজি গেয়ে উঠলেন ইনা মিনা ডিকা। শ্রীরামচন্দ্র কন্ডাক্ট করেছিলেন। মুগ্ধ হয়ে যাই আশাজির গলায় অমন ওয়েস্টার্ন গান শুনে। সেদিন ওই গানটা আশাজিকে 3বার গাইতে হয়েছিল দর্শক অনুরোধে। ইন্ডিয়া কন্টেস্ট জেতার পর বাংলার পাশাপাশি বম্বেতে কাজ শুরু করলাম। অনিল বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করলাম বম্বেতে। হেমন্তদার সঙ্গে কলকাতা থাকতেই পরিচয় ছিল, কিন্তু তখন আমার বয়স খুব কম, তাই ফিরে এলাম কলকাতায়। পরে আবারও বম্বে থেকে ডাক এলো, আবার গেলাম।
সত্যি কথা বলতে কি, তখন বোম্বে শাসন করছেন লতাজি আর আশাজি। তাদের সঙ্গে গান করাটা অনেকটা স্বপ্নের মতো। আমি তো শুরুর দিকে বম্বেতে শিশু শিল্পী হিসাবে গাইতাম। হেমন্ত দার সুরে সাহারা ছবিতে ডুয়েট গাইলাম লতাজির সাথে। মীনা কুমারের লিপে লতাজি আর আমি ডেজি ইরানির লিপে। মা সন্তানের গান। লতাজি আমাকে দেখে বললেন, তুমি আমার মেয়ে। তখন আর একদম ভয় করল না লতা মঙ্গেশকরের সঙ্গে ডুয়েট গাইতে। বম্বেতে গাইতে এসে আমরা অনেক দুঃখ ভোগ করেছি, কিন্তু আমরা নীরবে থেকেছি। আমি, সুমন কল্যাণপুর অনেক সুপারহিট হিন্দি গান গেয়েছি। শ্রোতারা সেসব গান আজও মনে রেখেছেন, কিন্তু আমাদের গানের সংখ্যা বাড়ল না কেন? সুমনের গলা অসম্ভব ভালো ছিল। আমি সুমনের থেকে অনেকটা ছোট, কিন্তু সুমন যে কি আজও কোনো খবরে আছেন? কি অমানসিক পলিটিক্সের শিকার হয়েছিলেন সুমন কল্যাণপুর। আমি কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করে বম্বেতে এসেছিলাম। দুদিন গান গেয়ে নাম করার লোভে চলে আসিনি, কিন্তু বম্বের পলিটিক্সের শিকার হয়েছি। কলকাতাও আমাকে কি দিয়েছে? ভোট পাওয়ার জন্য সব নাটক চলছে। কলকাতায় যারা রাজত্ব করছেন তারা কারোর কথা শোনেন? কে ভালো গাইছে, কে মন্দ গাইছে, তারা কি শোনেন? আমরা কোন সুবিধেটা পাচ্ছি? বলেই বা কি হবে? কেউ তো শুনবে না। আমি বম্বেতে কেন বেশি গান পেলাম না সেটা নিয়ে কলকাতার একজনও শিল্পী বলেছেন? কেউ গলা তুলেছেন? কেউ না। অথচ দেখেছি বম্বের গায়িকারা কলকাতায় গেলে কার্যত তাদের পা ধুইয়ে দিচ্ছেন কলকাতার শিল্পীরা। আমার গান কলকাতার লোকেদের ভালো লাগতে হবে না। লতা মঙ্গেশকর, আশা ভোসলেদের নিয়ে থাকুন আপনারা। কোনোদিন সুমন কল্যাণপুরকে নিয়ে আলোচনা দেখেছেন? সুমনজির বাংলা উচ্চারণ শুনেছেন? সুমন আর আমি আজীবন বম্বে ইন্ডাস্ট্রিতে দুঃখ ভোগ করেছি, কেউ খোঁজ নেয়নি। এখন শুধু কে কার ক্ষমতা দেখাবে এই চলছে। বম্বেতে আমি বহুদিন আছি। আমার প্রচুর আত্মীয়স্বজন বম্বেতে থাকার সুবাদে গানের জগতের আর রাজনৈতিক জগতের নোংরামি দেখেছি। কিন্তু কলকাতা আগে অনেক ভালো ছিল যখন আমি কলকাতায় গান গেয়েছি। এখন দেখি যারা গান সে অর্থে জানেই না, গলা দিয়ে হাওয়া বেরোচ্ছে, তারাও এখন সব কলকাতায় প্রাইজ ট্রাইজ পায়। টিভি খুললে তারাই বাইট দেয়। কলকাতায় কটি মাত্র লোক সব জায়গায় ঘুরছেন। লতাজি আশাজির সঙ্গে আমার তুলনা কেন করা হবে? তুলনা কেন? আমি কারোর আগে বা পরে নই। আমি আমার নিজের জায়গায় দাঁড়িয়ে আছি। সন্ধ্যাদি স্টাইলে গেয়েছেন, আমি আমার স্টাইলে গেয়েছি। সন্ধ্যাদিকেও তো এই বয়সে একটা পদ্মশ্রী ছুঁড়ে দিয়েছে। ন্যূনতম তাকে একটা পদ্মবিভূষণ তো দেয়া উচিত। কলকাতায় যখন আমি আর সন্ধ্যাদি একসঙ্গে কাজ করেছি, আমরা কেউ কারোর গান কেড়ে নিইনি। এসব দেখতামও না, কাকে কোন মিউজিক ডিরেক্টর কি গান দিলেন। আমাকে যেটা যোগ্য মনে করেছেন দিয়েছেন, কিন্তু বম্বের গল্পটা অন্য ছিল। সেখানে লতাজি তখন সব। লতাজি অনেক বড় সঙ্গীত সাধিকা। তার প্রতি তার মৃত্যুর পর আর আমার কোনো অভিযোগ নেই। আগেও তো নীরবেই ছিলাম সারা জীবন। বলে কি কোনো লাভ হবে? কেউ শুনবে না। কিন্তু যে দুঃখ কষ্ট ভোগ করেছি সেটা ভুলে যাব কি করে? কলকাতায় গান পাওয়া নিয়ে সন্ধ্যাদি আর আমি কখনো কোনো দিন ঝগড়াঝাটি করিনি। এটা কি ভদ্রলোকে করে? কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় আর্টিস্ট যে, সে কিন্তু করেছে। তাহলে অন্যদের আর কি বলবো? বাচ্চাদের মতো সে একেবারে আবদার ধরে বসে থাকতেন। লতাজির জেদ ছিল, কোনো গান ওর চাই মানে সেই গানটা চাই চাই। উনি চেয়েছেন মানে ওকে দিতেই হবে গানটা। আমরা তো কোনোদিন এইসব কথা বলিনি, অথচ উনি বলেছেন, ওই উচ্চতায় থেকেও। লতাজি আর আশাজি দুই বোনের ঝগড়া সবাই জানে। সে যে কি ঝগড়া!
গান থেকে প্রপার্টি সব নিয়ে। ওদের দুজনের ঝগড়া মিটলে যদি কোনো গান পড়ে থাকে তবে আমি, সুমনজি, বাকি যারা গাইতাম তারা পেতাম। এখনও তাই। যে শিল্পীর যা যোগ্যতা নেই তারা তার থেকে বেশি পাচ্ছেন তাবেদারি করে। কলকাতার নির্দিষ্ট কিছু শিল্পী শুধু লতাজির প্রয়াণে বাইট দিয়ে বেড়াচ্ছেন। তাদের গানের হিট রেকর্ড আমার থেকে অনেক কম। আরতি মুখোপাধ্যায় অনেক সাধনা করে গানটা শিখেছে, কিন্তু এই পলিটিক্সে সেভাবে গাইতে পারলাম কই। সন্ধ্যাদিকে পুরস্কার দেয়া নিয়ে যা কদর্যতা হলো, তারপর আমার আর কোনো পুরস্কারের দরকার নেই। আমার এত কষ্ট লেগেছে সন্ধ্যাদির জন্য। আমাদের থেকে অনেক লঘু মাপের শিল্পী বড় বড় পুরস্কার পাচ্ছেন, তারা রাজনৈতিক সভায় যান বলে। আমার যখন বম্বেতে বিয়ে হলো তখন বোম্বের আর্টিস্টরা ভেবেছিলেন, এই রে কলকাতার আর্টিস্ট আমাদের এখানে পাকাপাকি রয়ে গেল, ওদের ভাত মারবো এটাই ভেবেছিল। এইসব কথা বললে শেষ হবে না। হেমন্ত মুখোপাধ্যায়, আর.ডি. বর্মন, বাপ্পি লাহিড়ী, এদের থেকে গান কেন কম পেয়েছি সেসব আর বলে কি হবে। অনেক তো বলেই দিয়েছি, তাতেই স্পষ্ট। কিন্তু ওদের সুরে যে কটা গান গেয়েছি বিশাল হিট, তবু পরে গান পাইনি। সব ব্যান্ড ভ্যালু লতা আসার। সুমন্ত একেবারে অন্তরালেই সরে গেছে তাই। অনেকেই যোগ্য না হয়েও ঢের বেশি পুরস্কার পেয়েছেন। ফালতু পুরস্কারের জন্য আমি আর লালায়িতও নই। সত্যি কথা কজন লেখার বা বলার সাহস রাখে বলুন তো? সব তো গড্ডালিকা প্রভায় চলছে। মানলাম আমার গান শোনে অনেকেই, কিন্তু কিচ্ছু করার নেই। এটা হচ্ছে সবথেকে দুঃখের কথা। গান আমি ছাড়িনি, ছাড়ব না। যারা শিল্পী তারা মৃত্যুর শেষ দিন অবধি গান গায়। কিন্তু আমি প্রফেশনালি আর গান গাইব না। প্রফেশনটা একটা সম্মান। আমি যেসব গান গেয়ে এসেছি শ্রোতাদের কাছে আমার সেই মুগ্ধতাটাকে নষ্ট করব না। আরতি মুখোপাধ্যায় যা যা বলেছেন তা ওর ব্যক্তিগত মত। আমাদের কোনো শিল্পীকে অবমাননা করার কোনো উদ্দেশ্য নেই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে একেবারে ভেঙে পড়েছিলেন আরতি মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন, কেমন আছি জিজ্ঞাসা করার আর কেউ রইলেন না। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে প্রতিক্রিয়া জানিয়েছিলেন আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায় তার মধুর কণ্ঠ মাতিয়ে তুলেছিল বাঙালিকে। একসময় তার জনপ্রিয়তা এতটাই ছিল, বাংলা ছবিতে সুচিত্রা সেনের নেপথ্য কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায় জায়গায় তাকে নেওয়া হয়েছিল। 60-এর দশকের শেষে তিনি শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজার মতো নায়িকাদের নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে গান গেয়েছেন। পশ্চিমবঙ্গের স্বর্ণযুগের কিছু তারকাদের নাম করলে আরতি মুখোপাধ্যায়ের নাম আসবেই। একের পর এক হিট গান দিয়েছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে তার গান আজও এভারগ্রিন। লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের মতো মহারথীদের মাঝেও তিনি নিজের স্থান ঠিকই বানিয়ে নেন, কিন্তু হঠাৎই যেন হারিয়ে যান তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে নাম কামালেও বম্বের রঙিন দুনিয়া যেন তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। একরকম পক্ষপাতিত্বের কারণেই যেন হারিয়ে যান তিনি। এমনকি আরতির কণ্ঠ নষ্ট করার জন্য তার খাবারে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। জীবনের শুরু থেকেই গানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলেন গায়িকা। বাবা মা এই দুজনের থেকে গানের প্রাথমিক শিক্ষা পান তিনি। তবে খুবই ছোটবেলায় বাবাকে হারান তিনি। কিন্তু অভাব অনটনের কোনো আঁচড় আসেনি গায়িকার উপরে। ছোটবেলায় জন্মদিনের উপহার হিসাবে তানপুরা পেয়েছিলেন তিনি। উত্তর কলকাতার চেতলার মুরারি সঙ্গীত সম্মেলন জিতে শুরু হয় তার কেরিয়ার। ধনঞ্জয় ভট্টাচার্যর হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। মামলার ফল ছবিতে প্রথম গান করেন আরতি মুখোপাধ্যায়। এরপর ধীরে ধীরে টলিপাড়ার বিখ্যাত সব নায়িকাদের গলার কণ্ঠ হয়ে উঠলেন তিনি। বাবা তারকনাথে যেমন গান গেয়েছেন তিনি, তেমনি জলে নেমোনার মতো আধুনিক গানও বেরিয়েছে তার গলা দিয়ে। এক কথায় নির্দিষ্ট কোনো নিয়মে বাধা পড়েনি আরতি মুখোপাধ্যায়।
একটা সময় ছিল যখন আরতি মুখোপাধ্যায়ের গলায় তখন তোমার 21 বছর বোধ হয় ব্যাপক হিট হয়। অবশ্য শুধু তখন কেন, এই যুগেও প্রেমিক প্রেমিকাদের কাছে আইকনিক গান এটি। পরবর্তী সময়ে গীতিকার সুবীর হাজরার গলায় মালা দেন তিনি, কিন্তু স্বামীর চাপে বেরিয়ে আসতে বাধ্য হন সংসার জীবন থেকে। এরপর বম্বে পাড়ি দেন তিনি। সেখানে এক গুজরাতি পরিবারে বিয়ে করেন তিনি, কিন্তু টেকেনি সেই বিয়েও। বম্বে মিউজিক ইন্ডাস্ট্রিতে তখন আশালতার রাজত্ব, আর সেই রাজত্বে আরতির ভাগ বসানোটা খুব একটা ভালো চোখে দেখেনি অনেকেই। কাল্ট ক্লাসিক ছবি আনন্দ আশ্রমের কথা কিছু কিছু বুঝে নিতে হয় গানটিতে শ্যামল মিত্রের সঙ্গেই তিনি কণ্ঠ দিয়েছিলেন। যদিও বম্বেতে সেই গান হয়ে যায় শ্যামল মিত্র প্রীতি সাগরের। একটা সময় তিনি এটাও দাবি করেছিলেন যে তার খাবারে নাকি বিষ মেশানো হয়েছে। এছাড়াও নানা সময় অভিযোগ উঠেছে আরতের গান চলে গেছে লতা মঙ্গেশকরের কাছে। আশা ভোসলের কারণে আর ডি বর্মন তার সাথে করা চুক্তি ভেঙেছেন। এমনকি শোনা যায় কিং অব মিউজিক বাপ্পি লাহিড়িও উপর মহলের কথা শুনে আরতিকে নিতে পারেননি। এত কিছুর পর ওই জগৎটাকেই বিদায় জানান গায়িকা। ছেলে সোহমকে নিয়ে তৈরি করেন নিজস্ব জগৎ। যাতে আমার গলাটা খারাপ হয়ে যায়, আমার খাবারে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল। বিস্ফোরক আরতি মুখোপাধ্যায়। রাগ, অভিমান, হতাশা উগরে দিলেন জীবনে প্রথমবার। ঝড়টি সফরে তিনি তখন কলকাতায়। সানি টাওয়ারে বাড়ির দেখভাল, গানের অনুষ্ঠান, শুটিংয়ের ঝামেলায় বাদ গেছে সকালে নিয়মমাফিক 2 ঘন্টার রেওয়াজ। চা খেতে খেতে বললেন, ঝামেলা মেটাতে মেটাতেই জীবনটা কেটে গেল। পত্রিকা থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল, যেদিন কেউ আপনার খাবারে বিষ মিশিয়ে আপনার গলা নষ্ট করতে চেয়েছিল, সেই ঝামেলাটা কেমন করে কাটিয়ে উঠেছিলেন? তিনি বলেছিলেন, সে তো কবেকার কথা, আজ আর এসব বলে কি হবে। পত্রিকা থেকে প্রশ্ন করা হয়েছিল, একটু বলুন না। আরতি মুখোপাধ্যায় বলেছিলেন, মুম্বাইতে স্ট্রাগল করছি তখন। জানেন, আজও জানতে পারিনি ঠিক কোন খাবারে কে কি মিশিয়ে দিয়েছিল। হঠাৎই একদিন শরীরে প্রবল অস্বস্তি, পা ফুলে ঢোল, অসম্ভব যন্ত্রণা। ডাক্তারের কাছে গেলাম। পেট থেকে বেরোলো সেসব আজগুবি পদার্থ। এও জানা গেল আমার খাবারের মধ্যে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল। সেই থেকে পায়ে যে ব্যথা শুরু হলো তা আজও চলছে। একটানা বসে রেওয়াজ করতে পারি না। এনার্জি কিছুটা হলেও কমে গেছে। থেকে থেকে শাড়ি সামলাচ্ছিলেন। আরও বললেন, মুম্বাইতে এদিক ওদিক কোথাও যেতে হলে দিব্যি জিন্স চড়িয়ে ঘুরে বেড়াই, কিন্তু কলকাতায় নিজেকে শাড়ি ছাড়া ভাবতেই পারি না। এখানকার মেজাজটাই আলাদা। পত্রিকা থেকে প্রশ্ন করা হয়, আজও কলকাতার প্রতি এত টান, অথচ খ্যাতির মধ্য গগনে দুম করে কলকাতা ছেড়ে মুম্বাই চলে গিয়েছিলেন, আফসোস হয় না? আরতি মুখোপাধ্যায় বললেন, ওমা, আফসোস হবে কেন? পত্রিকা থেকে প্রশ্ন করা হলো, হেমন্ত মুখোপাধ্যায় তো অনেকবার বলেছেন আরতি যে কেন মুম্বাই চলে গেল। তখন বাংলায় সন্ধ্যা মুখোপাধ্যায় আর আরতি মুখোপাধ্যায়, এই দুটোই তো নাম। আরতি মুখোপাধ্যায় বেশ উত্তেজিত হয়ে বললেন, কি দিয়েছে আপনাদের কলকাতা? কেউ আমার প্রাইভেট অ্যালবাম করার উদ্যোগ নিয়েছে কখনো? কেউ আলাদা করে প্রমোট করেছে আমায়? শুনুন, আরতি মুখোপাধ্যায়কে কতগুলো ছবির গান, পপুলার গান গাইয়ে ছেড়ে দিয়েছেন আপনারা, ব্যাস। পত্রিকা থেকে প্রশ্ন করা হয়, কি বলছেন? ঋত্বিক ঘটকের সুবর্ণরেখায় কলাবতী রাগের ওই যে বিস্তার, সে শুনে তো আজও সকলে মুগ্ধ। আরতি মুখোপাধ্যায় বললেন, সুবর্ণরেখার ওই গান শুনেই তারাচাঁদ বারজাটি আমায় বলেছিলেন, দিদি আপকো বম্বে জানাই পারেগা। উনি ছবির ডিস্ট্রিবিউটর ছিলেন। উনি প্রথম মুম্বাইতে সওদাগর ছবিতে আমাকে দিয়ে গান গাওয়ান। পত্রিকা থেকে প্রশ্ন করা হয়, শুনেছি সুবর্ণরেখায় আপনাকে অভিনয়ের জন্য প্রস্তাব দেন ঋত্বিক ঘটক। আরতি মুখোপাধ্যায় বলেন, ও বাবা, তখন তো আমি খুব ছোট।
দেখতেও বোধহয় খারাপ ছিলাম না। ঋত্বিকদা যেই বললেন অভিনয় করতে হবে, আমি কেঁদে কেটে একসা। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। অভিনয় করতে গিয়ে যদি গানটা হারিয়ে যায়। আমি কিছুতেই রাজি হইনি। যখন মুম্বাই চলে যান তখন কলকাতায় আপনার সাজানো সংসার, আপনার প্রথম স্বামী সুবীর হাজরার কথায় আপনার গান তখন অসম্ভব হিট। সংসার টংসার ফেলে হঠাৎ মুম্বাই, অসুবিধা হয়নি? আরতি মুখোপাধ্যায় খানিক ভেবে উত্তর দেন, আমার স্বামী খুব গুণী মানুষ ছিলেন। শুধু গান লেখা নয়, সত্যজিৎ রায়ের সহকারী হিসাবেও কাজ করেছেন। ছদ্মবেশী ছবির চিত্রনাট্যও ওর লেখা। আমি ওর গুণের জন্যই প্রেমে পড়েছিলাম, বিয়েও করেছিলাম। কিন্তু দেখলাম উনি আমাকে একটুও পেস দিতে চাইছেন না। আমি কি শাড়ি পরব, কোন সঙ্গীত পরিচালকের সঙ্গে কতটা কথা বলবো, সেটাও উনি বলে দিতেন। দম বন্ধ হয়ে আসতো। গানেও তার ছাপ পড়তে লাগলো। কলকাতা ছেড়ে বেরিয়ে যাওয়ার এটা অন্যতম কারণ ছিল। সে এক ভয়ঙ্কর সময়। অনেক মনের জোর লেগেছিল জানেন। সুধীন দাশগুপ্ত বলেছিলেন, তুই বোম্বে চলে যা। আর কার না ইচ্ছা করে বলুন তো, লক্ষ্মীকান্ত, পেয়ারেলাল, আর ডি বর্মনের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করতে। রাহুল দেববর্মন নাকি খুব বকাঝকা করতেন আপনাকে? আরতি মুখোপাধ্যায় বলেন, উফ, সে আর বলতে। আমি ওকে তুমি করেই কথা বলতাম, ও ডাকতো তুই। মুম্বাইতে যে অঞ্চলে থাকি, পঞ্চমদাও অর্থাৎ আর ডি বর্মন সেই অঞ্চলেরই বাসিন্দা। তখন তো মোবাইল ছিল না, প্রথম দিকে ওর মুখোমুখি হয়নি। তারই মধ্যে একটা সময় উনি টানা কয়েকদিন ধরে আমার বাড়িতে ফোন করছিলেন। আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে লোক পর্যন্ত পাঠিয়েছিলেন, তারা এসে দেখেছে বাড়ি বন্ধ। আপনি তখন কোথায়? মুম্বাইতে থাকা তখন কি চারটেখানি কথা। সবে ওই শহরে পা রেখেছি। গান গেয়ে রোজগার করতে হবে, সেই চাপটা নিয়েই দিন কাটাচ্ছি। একদিনে ৩-৪টে করে গুজরাতি গান রেকর্ড করছি। একটা গানে হয়তো ৫০০ টাকা পেতাম, বা অনেক সময় কিছুই পেতামই না। মুম্বাইতে রেকর্ড করে সেদিনই হয়তো ছুটে যাচ্ছি কলকাতায়। এয়ারপোর্ট থেকে নেমে হুড়তে পুড়তে পৌঁছচ্ছি স্টুডিওয়। রেকর্ড করছি হংসরাজ ছবির মতো হিট গান। কলকাতাতেই বা কতটুকু পারিশ্রমিক পেতাম। রাহুল দেবের সঙ্গে যোগাযোগ কিভাবে? ওই ফোনেই। একদিন আমায় পেয়ে গেলেন। শুরুতেই প্রচণ্ড ধমক। বললেন, তোর দ্বারা কিচ্ছু হবে না। মুম্বাইতে লোকে আধলাইন গান গাওয়ার জন্য সঙ্গীত পরিচালকের বাড়িতে পড়ে থাকে রে। কিছু না পারিস, আমায় মাঝে মাঝে ফোনও তো করতে পারিস। কত গান যে তোর মিস হয়ে গেল। প্রথম ওর কাছে কি গান পেলেন? কিশোরদার সঙ্গে ডুয়েট, রুসবাই ছবিতে, মেরি তানহাই। হেমন্ত, মান্না, কিশোর তিনজনের সঙ্গেই চুটিয়ে কাজ করেছেন। কাকে বেশি রোমান্টিক লেগেছে? হেমন্তদার মতো কণ্ঠ মান্নাদার ছিল না। হেমন্তদা গানগুলোকে খুব সহজ করে গাইতে পারতেন, ভিতরে ঘা দিত। আর কিশোরদা মানুষটাই তো রোমান্টিক। অমন দরাজ গলা, যা গাইতেন তাই হিট। অনেকেই বলেন স্টুডিওয় কিশোর কুমার অদ্ভুত সব কাণ্ড করতেন। উত্তরে আরতি মুখোপাধ্যায় প্রচণ্ড হেসে বলেন, এমন সব অঙ্গভঙ্গি করতেন গান গাইবার সময়, গাইব কি, হেসেই গলা নষ্ট হয়ে যেত এক এক সময়। তবে কিশোরদাও সারাক্ষণ আমায় বলতেন, তুমি অনেক কম গান গাইছ, এই সময় তোমার অনেক বেশি কাজ পাওয়া উচিত, এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো। আরও বেশি গান গাইতে বাধাটা কোথায় ছিল? আসলে মুম্বাইতে আমি যা যা গাইছিলাম প্রত্যেকটাই হিট হচ্ছিল। গীত গাতা চল ছবিতে সারিকা লিপে প্রত্যেকটা গান আমার গাওয়া এবং হিট। কল্যাণজি আনন্দজির সুরে গঙ্গা কে সৌগন্ধে রেখার লিপে গান। শঙ্কর জয়কিশনের সুরে সন্ন্যাসী ছবির গান। গানের কথাটা এই মুহূর্তে মনে পড়ছে না, খুব জনপ্রিয় হয়েছিল। আর হবেই না বা কেন?
আমি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, ভজন, টপ্পা সব রকম গান গাইতে পারতাম। ফিল্মে গান গাইতে গেলে এই জিনিসটা থাকা খুবই জরুরি। এর পরেও যদি বেশি না ডাক পাই আমি কি করতে পারি? আমি এমনও দেখেছি জগজিৎ সিংয়ের মতো এত বড় একজন গায়ক সঙ্গীত পরিচালকের বাড়ি গিয়ে বসে আছেন নিজের গানের রেকর্ড হাতে নিয়ে, শুধু নতুন গান পাওয়ার আশায়। আরতি মুখোপাধ্যায় আরও বললেন, শুনুন, আমার কথা বলি। এইচএমভি থেকে একবার বলা হলো হিন্দি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম হবে। আমার কয়েকটা হিন্দি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করে পাঠাতে হবে। তখন সিডি ছিল না, আমি টেপে রেকর্ড করে দিলাম। এইচএমভির মিটিংয়ে নাকি বলা হয় হিন্দি রবীন্দ্রসঙ্গীত যদি গাইতেই হয় তাহলে তা লতা মঙ্গেশকর গাইবেন, আরতি মুখোপাধ্যায় নয়। অথচ দেখুন, লতাজি সেই গান কোনোদিনই গেয়ে উঠতে পারলেন না। কিন্তু আপনি তো হিন্দিতে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। সে তো অনেক পরে, এইচএমভি থেকে নয়। সেটাও আশাজির গাওয়ার কথা ছিল, উনি গাইলেন না, তাই আমি সুযোগ পেয়েছিলাম। আমার তো কোনো ইগো নেই। আচ্ছা, গুলশান কুমার যখন একের পর এক হিট ভজনের ক্যাসেট করছেন, অনুরাধা পরওয়ালের মতো গায়িকা যেখান থেকে উঠে আসছেন, গুলশান তখন আপনাকে রেকর্ড করার পরামর্শ দিলে আপনি নাকি ওকে ফিরিয়ে দেন? বাজে কথা। কে বলেছে? গুলশান আমার বাড়ি এসেছিলেন, আমার গান রেকর্ডও করা হয়, কিন্তু সেটা বেরোয়নি। ঠিকানা না জেনে লোকে কেমন গুজব ছড়াতে থাকে দেখছেন। আনন্দ আশ্রম ছবিতে শ্যামল মিত্রের পরিচালনায় আপনি কথা কিছু কিছু গানটি গেয়েছিলেন। ছবির হিন্দি ভার্সানে আপনার গলায় গানটা শোনা গেল না কেন? মুম্বাইতে আমার প্রচুর গান কেড়ে নেওয়া হয়েছে। এই গানটা প্রীতি সাগর গেয়েছিলেন, আর মজার কথা গানটা হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। কিন্তু সঙ্গীত পরিচালক তো সেই শ্যামল মিত্রই ছিলেন। ওপর থেকে যদি চাপ আসে, শ্যামলদাই বা কী করবেন? আমি তো বলছি কোনো মানুষই খারাপ ছিলেন না তখন, কিন্তু পরিস্থিতি ওদের বাধ্য করত। ধরুন বাপি লাহিড়ীর মতো এত বড় সুরকার, উনি তখন মুম্বাইতে স্ট্রাগল করছেন। ওকেও তখন স্টার আর্টিস্টদের নিয়েই গান গাওয়াতে হয়েছে। ইচ্ছে হলেও আমাকে নিতে পারেননি। এখানে একটা কথা বলি, গায়িকাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা তখন মুম্বাইয়ে অসম্ভব রেষারেষি ছিল। গল্পগুজব, আড্ডা টাড্ডা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। হার্ডকোর প্রফেশনাল একটা দুনিয়া, কেউ কাউকে জায়গা ছাড়ে না। কলকাতায় চেহারাটা ছিল ঠিক উল্টো। প্রতিমাদি, সন্ধ্যাদির কাছে কত ভালোবাসা পেয়েছি, কেউ কোনোদিন কোনো কটু কথা বলেনি আমায়। অন্যদিকে নির্মলাদি, বনশ্রীর সঙ্গে দারুণ আড্ডা হতো। লতা মঙ্গেশকর বা আশা ভোসলে কখনো আপনার গানের প্রশংসা করেছেন? হ্যাঁ, করেছেন তো। লক্ষ্মীকান্ত পেয়ারেলালের পরিচালনায় পারভারিসে যে গানটা গেয়েছিলাম বলেই দুকলি গেয়ে উঠলেন, হাম তো মর যায়েঙ্গে লে লেকে তেরা নাম। গেয়েছিলাম 4 জনে, আশাজি, অমিত কুমার, শৈলেন্দু সিংহ এবং আমি। এটা তো আশাজি আমাকে গাওয়াতে বলেছিলেন। যখন গানটা রেকর্ড করছি স্টুডিওয় পেয়ারেলালজি মজা করে বলেছিলেন, আরতি তুমনে আশাজি কো কেয়া গুল খিলায়া। আমি তো লজ্জায় লাল। তখন বোম্বাইয়ে এই সব হাসি ঠাট্টার সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত ছিলাম না। লতাজিও কিন্তু খুব ভালো গাইলে ডেকে প্রশংসা করতেন। একটা ঘটনার কথা শুনেছি, একবার আর.ডি. বর্মন নাকি আপনার বাড়িতে গান নিয়ে কথা বলতে গিয়েছিলেন, আর আশাজি নিচে ট্যাক্সিতে বসে আর.ডিকে তাড়া দিচ্ছিলেন। আরতি মুখোপাধ্যায় বেশ অপ্রস্তুত হয়ে বললেন, বিষয়টা দেখুন ওরকম না। আশাজির হয়তো সেদিন সত্যি সত্যি তাড়া ছিল। কখনো মনে হয়েছে টেলিভিশনে আসার পরে গানটা যখন একটা দেখার বিষয় হয়ে গেল, রুনা লায়লার মতো আর্টিস্টরা দাঁড়িয়ে নেচে গেয়ে গাইতে আরম্ভ করলেন, তখন আপনি তানপুরা বা হারমোনিয়ামে চমৎকার সুর লাগালেও লোকে হয়তো সেটা শুনতে চাইছে না।
টেলিভিশনের লোকজন তখন ভেবেছিলেন নতুন কিছু করা যাক। অমনি লাউড পোশাক পরে নাচতে নাচতে লোকে গাইতে শুরু করলো। খুব খারাপ লাগে জানেন, যখন দেখি এই নাচ গানটাকে প্রমোট করার জন্য লোকে ঝাঁপিয়ে পড়েছে, আর আমি পাশাপাশি শেখর সেনের সুরে ভজন রেকর্ড করতে চাইছি। সেটাকেও প্রমোট করতে চাইছে না। নেচে নেচে একটা গান গেয়েই লোকে এখন 50,000 টাকা বা 1 লাখ টাকা বা তারও বেশি টাকা পেয়ে যাচ্ছে, আর তাকেই সবাই মাথায় তুলে নাচছে। সুরফুরের তো কোনো বালাই নেই। আর সে সময় মুম্বাইয়ের মতো জায়গায় নামী শিল্পীদের সঙ্গে টক্কর দিয়ে আমার গানকে হিট করাতে হয়েছে। একটা গানে বড়জোর 500 টাকা জুটেছে। ক্ষোভ হবে না বলুন তো? বিবিধ ভারতীতে আমার ভজনও বাজছে, আবার ওলে ওলেও বাজছে। দুটো কি এক হলো? আর একটা কথা বলি, এখনকার শিল্পীদের লাইমলাইটে আসার পথটা অনেক সহজ হয়ে গেছে। এটা কি বলছেন? এখন কি শিল্পীদের লড়াই করতে হয় না? এই মুহূর্তে একজন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো শিল্পী দেখান তো। আছেন এমন কেউ যাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে পাল্লা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়, গান হিট করাতে হবে? অনেক ঝড় পেরোতে হয়েছে আমায়, বুঝলেন? ঈশ্বরের আশীর্বাদ তাই বেঁচে গিয়েছি। এখন কি কারোর গানই ভাল লাগছে না? তা হতে যাবে কেন? এখনো ভালো গান তৈরি হচ্ছে। রিয়ালিটি শো থেকেও চমৎকার ট্যালেন্ট বেরোচ্ছে। জিৎ গাঙ্গুলি, শান্তনু মৈত্রের কাজ ভালো লাগছে। শ্রেয়াও তো খুব ভালো গাইছে। অরিজিৎ সিং ছেলেটাকেও বেশ লাগছে। আজকে যে রেকর্ডিংয়ের সময় পিচ কারেকশন করা হয় কেমন লাগে? শুনেছি শ্রেয়া ঘোষালও তো এর সুযোগ নেন। শুধু শ্রেয়াকে বলে লাভ নেই, সবাই এটা করেন। তাতে যদি গানটা মনে স্পর্শ করে আমার আপত্তি নেই, কিন্তু দুদিন বাদে যদি লোকে গানটাই ভুলে যায় তাহলে আর এসবের মানে কি? তবে আমার অবশ্য এসব কোনোদিন লাগেনি। ওস্তাদ সাগিরউদ্দিন খান সাহেবের ছাত্রী ছিলাম। ওস্তাদজিকে সারেঙ্গি বাজাতে শুনতাম। ওই বাজনাটার মতো চড়া তারে গান গাওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল। পিচ নিয়ে আমায় কোনোদিনও ভাবতে হয়নি। একটু অন্য কথায় আসি। শুনেছি আজকের আরতি মুখোপাধ্যায় সংসার সামলাতেই ব্যস্ত। আমি একাই থাকতে চেয়েছিলাম। ডিভোর্সের পর 5 বছর একাই ছিলাম, কিন্তু মা খুব চাইতেন আমি আবার বিয়ে করি। আমার এখনকার স্বামী গুজরাতি, খুব সম্মান করে আমায়। কলকাতার উপর রাগ করে যদি বলি ওখানে আর যাব না, তখন ওই আমায় বলে, আরতি তুম উধার যাও, উধার বহুত রেসপেক্ট হ্যায় তোমারা। পরজন্মেও কি আরতি মুখোপাধ্যায় হতে চান? অবশ্যই। একসময় যারা বলতেন আরতি মুখোপাধ্যায় মুম্বাইয়ে গিয়ে কলকে পাচ্ছে না, ওর শেষ হয়ে গেছে, তাদের আরও গান শোনাতে চাই। এক জীবনে এত গান গেয়ে উঠতে পারবো না। তবে একটা কথা, নিজের স্বভাবে একটু বদল দেখতে চাই। বদল বলতে? আবার যদি জন্মাই তবে যেন একটু ধূর্ত হয়ে জন্মাতে পারি। সারা জীবনে আঘাত শুধু পেয়েই গেলাম। এড়িয়ে যাওয়ার কায়দাটা পরজন্মের শিখে আসব। মারা গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার স্মৃতির প্রসঙ্গে আরতি মুখোপাধ্যায় বললেন, আজ মনের মধ্যে মেঘ জমে আছে, গান আসছে। কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে। সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ শুধু ওই কণ্ঠস্বর, ওই মুখ মনে আসছে। রেকর্ডিং রুমে প্রথম দেখা দিদিভাইয়ের সঙ্গে। আমি দিদিভাই বলেই ডাকতাম। আমি তখন খুব ছোট। ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে শিশু শিল্পী হিসেবে ক্যালকাটা অর্কেস্ট্রার স্টুডিওয়ে গানের রেকর্ডিংয়ে গিয়েছিলাম। দূরে চুপ করে বসেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। স্টুডিওর সবাই আমাকে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে বললেন। সেই থেকে শুরু। ছবিতে শিশু শিল্পী হিসেবে তখন আমি বেশ পরিচিত। দিদিভাইয়ের সঙ্গেও গান রেকর্ড করছি। এই গানের মধ্যে দিয়েই কখন যেন উনি আমার অভিভাবক হয়ে উঠেছিলেন। আমাদের মধ্যে যখনই কথা হতো গান নিয়েই কথা বলতাম আমরা। যেদিন আমার গানের রেকর্ডিং থাকতো সকালেই দিদিভাইয়ের ফোন। আমাকে গানের জন্য প্রয়োজনীয় সব জিনিসের কথা মনে করিয়ে দিতেন।
বাড়িতে ফিরেই আবার দিদিভাইয়ের ফোন। রেকর্ডিং কেমন হলো জানতে চাইতেন। দিদিভাই যখন নিজেও গানের জগতে ব্যস্ত, তাও আমার খবর নিতে ভুলতেন না। ভাবা যায়। বাচ্চা মেয়ের মতো বোঝাতেন আমাকে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। গান রেকর্ডিংয়ের আগে বা অনুষ্ঠানের আগে কথা বলতে দিতেন না। নিজেও চুপ করে বসে থাকতেন। কারোর সম্পর্কে ভালো ছাড়া কোনো খারাপ কথা বলতে শুনিনি। ফোনেও আমরা বিভিন্ন রাগ নিয়ে আলোচনা করতাম। আমি কোনো একটা রাগ গাইলে দিদিভাই আর একটা রাগ শোনাতেন। এইভাবে কত সময় আমরা কাটিয়েছি। ওর স্বামী শ্যামলদার সঙ্গে সময় পেলেই পুদুচেরি চলে যেতেন। বলতেন ওখানে গেলে খুব শান্তি পাই। কলকাতায় ওর বাড়িতে গেলেই দেখতাম হারমোনিয়াম বের করে গাইতে বসে যেতেন। আমিও তানপুরা নিয়ে বসে পড়তাম। গানে গানে বিনিময়, একসঙ্গে রিয়াজ করতাম। একটা বন্দিশ দিয়ে কি কি গান গাওয়া যায়, এই সবই ছিল আমাদের আড্ডার বিষয়। জীবন কেটে যাচ্ছিল। একদিন তখন ঠাকুর ঘরে আমি ফোনে দিদিভাইয়ের চলে যাওয়ার খবর পেলাম। আমার হাত থেকে পুজোর ফুল পড়ে গিয়েছিল। এখন রোজই ঠাকুর ঘরে বসে দিদিভাইয়ের কথা মনে পড়ে। আক্ষেপ হয় শেষ সময় ওর কাছে থাকতে পারলাম না। শেষবারের মতো ওর মুখটা দেখতে পেলাম না। গানের জগতে সেই সরস্বতীকে হারিয়েছি আমরা। এই বিশ্ব সঙ্গীত দিবস শুধুই মন খারাপের। বাপি লাহিড়ী প্রসঙ্গে আরতি মুখোপাধ্যায় বলেছেন, গান বাজনার বোধ ছিল খুব ভালো। আসলে ওদের পুরো পরিবারই ছিল গান বাজনার সঙ্গে যুক্ত। ওর মা বাঁশরী লাহিড়ী যখন গাইতেন, ও তবলা বাজাতো। তবলাও বাজাতো খুব ভালো, আর সবসময়ই খুব হাসি খুশি থাকতো। তখন তোমার 21 বছর বোধহয়, তো লেজেন্ড হয়ে গিয়েছে। তাছাড়াও অনেক ছবিতে আমায় দিয়ে গাইয়েছে বাপি, যেমন হার কাদাম, মনোকামনা। বড় প্রোডাকশনগুলো মনে আছে, ছোট প্রোডাকশনেও তো অনেক কাজ করেছি, সেগুলো মনে নেই। আমাকে দিয়ে অনেক গান গাওয়াতে চাইতো, কিন্তু তখন বম্বেতে ও সবে শুরু করেছে। ওকে ওখানে সকলের কথা শুনে চলতে হতো, আর আমাদের মধ্যে কিন্তু খুব প্রতিযোগিতা ছিল। কারণ বাইরে গিয়ে সকলেই তখন চেষ্টা করছি নিজের জায়গা তৈরি করার। ভালো কাজ না করলে তো টিকে থাকতে পারবো না। তবে আমাকে খুব ভালোবাসতো। আমাদের সম্পর্কটা ছিল দিদি আর ভাইয়ের মতো। ওর পরিবারের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। গান বাজনার বোধ ছিল ওর খুব ভালো। আসলে ওদের পুরো পরিবারই তো গান বাজনার সঙ্গে যুক্ত। ওর মা বাঁশরী লাহিড়ী যখন গাইতেন, ও তবলা বাজাতো। তবলাও বাজাতো খুব ভালো, আর সবসময় খুব হাসি খুশি থাকতো। রেকর্ডিংয়ের সময়ও কখনো উত্তেজিত হতে দেখিনি। সংগ্রাম ছবিতে আমাকে দিয়ে খুব উঁচু স্কেলে একটা গান গাওয়াবে। আমাকে বলল, দিদি তোমায় একটু কষ্ট দেব, কিন্তু এক টেকেই ওকে করব। করেছিল তাই। আর খুব খাদ্যরসিক ছিল। হয়তো ওদের বাড়িতে গিয়েছি, সেদিন ভালো রান্না হয়েছে। আমাকে বলতো, দিদি খেয়ে যাও, আজ মোচার ঘন্ট হয়েছে। খেতে ভালোবাসতো আর খাওয়াতেও ভালোবাসতো। তবে ওর এখন যাওয়ার বয়স হয়নি। এখনো অনেক কিছু দেওয়ার ছিল গানের জগতে। খুব কষ্ট হচ্ছে ওর জন্য। সন্ধ্যা মুখোপাধ্যায় বলতেন, সঙ্গীত হলো ঈশ্বর, তার করুণা না থাকলে গান বাজনা হয় না। আমিও মনে করি ঈশ্বর না দিলে কারোর মধ্যে সুর, ছন্দ, তাল লয়ের বোধ না থাকলে কেউই পারেন না। ঈশ্বরের সেই করুণা নিয়েই দিদিভাই, অর্থাৎ সন্ধ্যা মুখোপাধ্যায়, আমি তাকে দিদিভাই বলেই সম্বোধন করে এসেছি, সেই দিদিভাই জন্মেছিলেন। ঈশ্বর তাকে দিয়ে গাইয়ে নিয়েছেন। দিদিভাই পারিবারিকভাবে গান বাজনার পরিবেশ কতখানি পেয়েছিলেন তা আমার জানা নেই, তবে ওর যা প্রতিভা তা দেখে মনে হয় নিশ্চয়ই পেয়েছিলেন। নয়তো ওই উচ্চতায় পৌঁছবেন কি করে। ছোট থেকেই ধ্রুপদী গানের শিক্ষা উনি নিয়েছিলেন। ওর প্রথম দিকের শিক্ষাগুরু ছিলেন আচার্য যামিনী গঙ্গোপাধ্যায়। তারপর চিন্ময় লাহিড়ীর কাছেও কিছুদিন তালিম নিয়েছিলেন। তারও পর দিদিভাইয়ের বড়দা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওকে জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে নিয়ে যান, এবং সেখানেই ওস্তাদ বরে গোলাম আলীর কাছে গণ্ডা বেঁধে গান শিখতে শুরু করেন। পরবর্তীকালে ওস্তাদজির ছেলে মুনাব্বর আলীর কাছেও দিদিভাই তালিম নিয়েছিলেন। আমার জ্ঞান হওয়া থেকে দিদিভাইয়ের গান শুনে আসছি। আমাদের বাড়িতে সবাই ওর গান শুনতেন, ফলে ভিতরে ভিতরে আত্মীয়তা তৈরি হয়েছিল।
গানকে ভালোবেসে মানুষটাকে ভালোবাসা। আমার খুব ছোটবেলায় ধনঞ্জয় ভট্টাচার্য আমাকে পাঠিয়েছিলেন একটা ছবিতে প্লেব্যাক করতে। সেখানেই প্রথম দেখা ওর সঙ্গে। একটা সোফায় বসেছিলেন, উনিও এসেছেন গান রেকর্ড করতে। আমি প্রণাম করেছিলাম, উনি আমায় খুব আদর করেছিলেন। সে যে কি আনন্দের দিন ছিল সেই দিন। বাড়িতে এসে বলেছিলাম, যার গান বাড়িতে সবসময় শুনেছি তাকে প্রথম চাক্ষুষ দেখলাম। দিদিভাই গান গাইছেন ১৯৪৮ সাল থেকে। রবীন চট্টোপাধ্যায়ের সুরে সব্যসাচী এবং রায়চাঁদ বড়ালের সুরে বিমল রায়ের অঞ্জনগড় ছবিতে। আমি গাইতে শুরু করেছি ১৫ বছর বয়সে ১৯৫৮ সাল থেকে সাহারা ছবিতে হেমন্তবাবুর সুরে। দিদিভাই তখন তার মধ্য গগনে। প্লেব্যাক মানেই তখন সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আমি সবে সেই জগতে পা রাখছি। ক্রমশ দিদিভাইয়ের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়ে উঠতে লাগলো। উনি আমার কাছে জানতে চাইতেন গান কেমন হলো, ছবির সিচুয়েশন অনুযায়ী কিভাবে গাইতে হয়, এইসব। আমিও বলতাম, তর্ক করতাম। বলতাম, এটা হয় না। উনি বলতেন, কি করে বুঝলি? আমি বোঝাতে চেষ্টা করতাম। এমন সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের। দিদিভাইয়ের গান তো আমার ভালো লাগতোই, কিন্তু আমি ওর থেকে যেটা শিখেছিলাম সেটা হলো অনুশীলন করা কত জরুরি। উনি রেওয়াজের উপর খুব জোর দিতেন। আমরা দুজন তো ধ্রুপদী সঙ্গীতের ঘরানা থেকেই এসেছি। একইভাবে লতাজির কাছ থেকেও শিখেছি। ওর সঙ্গে আমি গান গেয়েছি অনেক ছোটবেলা থেকে। ওর থেকেও অনেক শিখেছি। ওই দুজনের কাছ থেকে গান গাইতে গিয়ে কোথায় পজ দিতে হবে, কোন শব্দটার উপর জোর দিতে হবে, সিনেমার গানে কিভাবে দৃশ্যের ইমোশনকে গলায় আনতে হবে আমি শিখেছি, কিন্তু কখনো এদের কপি করিনি। আমি দিদিভাই দুজনেই একটা সময় বাংলা সিনেমার একই নায়িকার হয়ে প্লেব্যাক করেছি, কিন্তু আমরা অপরের থেকে আলাদা থেকেছি। সুচিত্রা সেনের গলার সঙ্গে দিদিভাইয়ের গলা খুব মিলে যেত, মানে টোনাল কোয়ালিটির মিল ছিল। মনে হতো যেন সুচিত্রা সেন নিজেই গাইছেন। আবার হেমন্তদার সঙ্গে উত্তমদার গলার খুব মিল ছিল। সাবিত্রীদি, সুপ্রিয়াদির গলার সঙ্গেও দিদিভাইয়ের গলা মিলত। তবে আমিও যখন ওদের জন্য প্লেব্যাক করেছি, শ্রোতারা সেটাও নিয়েছেন। জয় জয়ন্তী, নিশিপদ্ম ছবির জন্য দিদিভাই জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আমিও ফরিয়াদ, হার মানাহার প্রভৃতি ছবিতে সুচিত্রা সেনের লিপে গান গেয়ে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছি। অথচ আমার গলাটা শার্প, সুচিত্রা সেনের ভারী গলা। অপর্ণার গলাও অন্যরকম। কেবল মাধবীদি আর সন্ধ্যা রায়ের গলার সঙ্গে আমার গলা মিলত। সুপ্রিয়াদের ক্ষেত্রেও আমাকে টোন নামিয়ে গাইতে হয়েছে, যেমন বিলম্বিত লয় ছবিতে। সুজাতা ছবিতে দিদিভাই আর আমি ডুয়েট গেয়েছি, যথাক্রমে অপর্ণা সেন আর সুমিত্রার হয়ে। গানটা ছিল, যদি চাঁদ আর সূর্য একই সাথে ওঠে, কে কার তুলনা হবে বলো। দিদিভাইয়ের সঙ্গে আমার পারিবারিক ঘনিষ্ঠতা ছিল। কতবার আমায় বাড়িতে ডেকেছেন, আমরা সময় কাটিয়েছি, মজা করেছি। মুনিম পরিবারে বিয়ের পর মুম্বাইতে আমি বেশি থাকি। আমার ছেলে পড়াশোনা করেছে পণ্ডিচেরিতে। সেখানে আমাদের একটা বাড়ি আছে। দিদিভাই প্রায়ই আসতেন সেখানে। জায়গাটা অনেকটা শান্তিনিকেতনের মতো, গাছপালায় ভরা। দিদিভাই খুব ভালোবাসতেন। ওর প্রাণভরা ভালোবাসা ছিল আমার ছেলের জন্য। কত গান যে গেয়ে শুনিয়েছেন। আমাদের দুই পরিবারের মধ্যে আজও সেই ভালোবাসা অটুট আছে। আমার যত দুঃখ কষ্ট সব আমি ওকে বলতাম। আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতার মনোভাব ছিল না। শ্যামলদা, দিদিভাইয়ের স্বামী, আমাকে খুব ভালোবাসতেন। আমার কোন পোশাক কবে কিনেছি, কোথায় পরে গিয়েছিলাম, দিদিভাই শ্যামলদা সব বলতে পারতেন। দিদিভাই তো শুধু আমার থেকে বয়সে বড় ছিলেন না, কত কিছুতে তিনি যে কত বড়, কি মাপের শিল্পী তা আমি জানি। অথচ দেখেছি ওর পাটা সব সময় মাটিতে। অনেকে জিজ্ঞাসা করেন, আমাদের দুজনের গলা বয়স হলেও কি করে ভালো আছে, নষ্ট হয়নি। কি করি তার জন্য আমরা? আমরা তেমন কিছুই করিনি, করি না। এ ঈশ্বরের দান। আমাদের খাওয়া দাওয়া, জীবনযাপন খুবই সাধারণ। দিদিভাইকে দেখেছি খুব ডিসিপ্লিনড জীবনযাপন করেন, আমারও তাই। আমরা গান বাজনা করেছি খুব মেথডিক্যালি।
প্রথম হচ্ছে আমার শিক্ষা, যা আমরা আমাদের গুরুদের কাছ থেকে পেয়েছি। গুরু মানে যাদের গান আমরা গেয়েছি, গীতিকার, সুরকার, তারাও কিন্তু আমাদের গুরু। কারণ তারা যে আকাঙ্ক্ষা নিয়ে, ইচ্ছে নিয়ে গানটা তৈরি করেছেন, সেটাকে রূপ দেয়া, গলায় ধারণ করা আমাদের কাজ। সেটা সহজ ব্যাপার নয়। তাদের বেছে নেওয়া যে রাগে গান বসিয়েছেন এবং তা নিয়ে তাদের যে চিন্তা, সেটাকে অনুধাবন করে গাইতে চেষ্টা করে গেছি আমরা। এখানেই আমাদের দুজনের মধ্যে মিল। দিদিভাই স্ত্রী হিসাবে যেমন ভালো, মা হিসাবেও তেমনই। বড় একা হয়ে গিয়েছিলেন, সেবিকা নির্ভর। কলকাতায় থাকি না বলেই দিদিভাইয়ের সঙ্গে শেষের দিকে তেমন করে দেখা হয়নি। যখন ফোন করেছি, ওর সেবিকাদের সঙ্গেই কথা হয়েছে, দিদিভাইয়ের খবর নিয়েছি। দিদিভাইয়ের মতো শিল্পীরা খুব সহজে আসেন না আমাদের জীবনে। উনি যেখানে পৌঁছেছিলেন তার পিছনে ওর যে কতখানি নিষ্ঠা, সাধনা ছিল, তা ভাবা যায় না। ভালো কিছু দিতে হলে দিদিভাইয়ের মতো সাধনা ছাড়া সেটা সম্ভব নয়। সন্ধ্যা মুখোপাধ্যায় কোটিতে একজনই হয়। সন্ধ্যা মুখোপাধ্যায়, যার কথা বলতে বলতে কখনো শেষ হবার নয়। তিনি এমনই একজন মানুষ। ভাবতে অবাক লাগে, সঙ্গীতের জগৎ একটি স্বর্গীয় জগৎ, যেখানে স্বয়ং বাস, সরস্বতীর বাস। সেখানেও চক্রান্ত, সেখানেও শেষ করে দেবার বাসনা। তাকে বিষ খাওয়ানো হয়েছিল, সেটা প্রমাণ হয়ে গেছে। তার পাকস্থলী ওয়াশ করা হয় যখন, সেখান থেকে বিষের চিহ্ন পাওয়া যায়। তাকে বিষ দিয়ে তার গলা শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, হয়তো তাকেও শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মা সরস্বতীর আশীর্বাদ, তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু তার পা ফুলে গিয়েছিল, সেই পা নিয়ে তিনি এখনো ভুগছেন। তিনি পা মুড়ে বহুক্ষণ বসতে পারেন না, অনেকক্ষণ দাঁড়াতে পারেন না। বলা ভালো, শারীরিকভাবে তিনি অনেকটাই অকেজো হয়ে গিয়েছিলেন সেই অবস্থার পর। এমনটাও ঘটে, যেখানে মা সরস্বতীর বাস, যেখানে মা লক্ষ্মীর বাস, যেখানে শুধু সাধনার দ্বারাই উচ্চতায় পৌঁছানো যায়, সেখানেও এমন গুন্ডামি, এমন রাজনৈতিক দলবাজি, এমন নোংরা ঘটনা ঘটতে পারে আমাদের যা কল্পনারও বাইরে। এগুলো সামনে আসলেই আমরা কেবল জানতে পারি, আর যদি সামনে না আসে তাহলে আমরা কোনোদিনও এসব ঘটনার কথা জানতেও পারি না। অনেক ধন্যবাদ।